উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে তোমাদের ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা এই কোর্সটি যাদের আছে তাদের প্রথম পত্র ফিন্যান্স এর নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার, এই চ্যাপ্টারের আমরা ঝুঁকি সম্পর্কে প্রাথমিক আলোচনা এবং মুনাফা বা আয়ের হার কিভাবে নির্ধারণ করতে হয় সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। আমি সুমন কর্মকার, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। আমরা প্রথমে জেনে নিই ঝুঁকি বলতে কি বুঝবো, এবং এই ঝুঁকির সাথে আরেকটা বিষয় জড়িত আছে, সেটা হচ্ছে অনিশ্চয়তা। আসলে ভবিষ্যতের কোনো ঘটনা দ্বারা যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তখন সেটাকে আমরা ঝুঁকি বলি। এখন ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্যকে আমরা কি বলবো? আমি যে বিল্ডিং এ অবস্থান করছি, এই বিল্ডিং যে কোনো সময় ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। এই যে বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত হবে, ভূমিকম্প, এটা সম্পর্কে আমার পূর্বে কোনো ধারণা নেই এবং এইটা সম্পর্কে আমি অনুমান করতে পারবো না। আর্থিক ক্ষতি এখন পরিমাপ করাও সম্ভব না। এটাকে অনিশ্চয়তা বলা হবে, কারণ আমার এই যে ক্ষতি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এই ক্ষতিটা কি হতে পারে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই, বিদায় এটা হচ্ছে অনিশ্চয়তা। এখন যদি এরকম কোনো সিচুয়েশন তৈরি হয় যে ক্ষতিটা ভবিষ্যতে হতে পারে, সেই ক্ষতি সম্পর্কে আমার পূর্বে থেকে ধারণা আছে, সম্যক ধারণা আছে, আমি এগুলো সম্পর্কে জানতে পারবো, সেটা হচ্ছে কি? ঝুঁকি। এখন আমরা বুঝতে পারতেছি যে ঝুঁকির ক্ষেত্রে যেটা হয় যে কোম্পানি তার ঝুঁকি যে আছে, যে ক্ষতির সম্ভাবনা যেটা আছে, সেটা আর্থিকভাবে পরিমাপ করতে পারে। অনিশ্চয়তার ক্ষেত্রে এটা সম্ভব নয়। তাহলে আমরা যদি বলি যে ঝুঁকিকে সংজ্ঞায়িত করি, ঝুঁকি হচ্ছে ভবিষ্যতে কোনো ঘটনা বা কোনো অনিশ্চয়তার দ্বারা যদি আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে এবং সেই ক্ষতিটা যদি আমরা পরিমাপ করতে পারি, তখন সেটাকে আমরা ঝুঁকি বলবো। ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্য কি আছে, এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে। আশা করি তোমরা এটার আনসার আমরা যে আলোচনা আছে সেটা থেকে তোমরা আনসার করতে পারবে। আমরা এরপরে যেটা যাব সেটা হচ্ছে যে আয় বা মুনাফা বলতে কি বুঝবেন। আমাদের যে বিনিয়োগ আছে, সেই বিনিয়োগ হতে যে পরিমাণ অর্থ উপার্জনের সম্ভাবনা, বিনিয়োগ থেকে যে অতিরিক্ত অর্থ পাওয়ার সম্ভাবনা, সেটাই হচ্ছে আয়। এবং তোমরা জানো যে আয়ের সাথে ঝুঁকির একটা সম্পর্ক আছে। আমরা একটা কথা প্রায় বলে থাকি যে নো রিস্ক নো গেইন। তাহলে আমরা এই কথাটাও বলতে পারি যে মোর রিস্ক মোর গেইন। একটা কোম্পানি যদি রিস্ক বেশি নেয় তাহলে ঝুঁকিও বেশি হবে। এর জন্য এই ঝুঁকি যে বিষয়টা, সেটা আয়ের সাথে কোরিলেট করা হয়। এখানে একটা বিষয় তোমাদেরকে আমি বলে রাখি, সেক্ষেত্রে আমরা সাধারণভাবে ঝুঁকি বলতে বুঝি যে ভবিষ্যতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা যদি থাকে, অর্থাৎ আমার কোনো ভবিষ্যতের কোনো কর্মকাণ্ডের ফলে আমার যদি ক্ষতি হয়ে যায়, তখন সেটাকে আমরা ঝুঁকি বলবো। কিন্তু আমরা ফিন্যান্সের যে আলোচনা, এখানে ঝুঁকি বলতে শুধু ক্ষতির সম্ভাবনা না, অর্থাৎ প্রত্যাশিত ফলাফল হতে প্রকৃত ফলাফলের পার্থক্যটাকে আমরা ঝুঁকি বলবো। এখানে শুধু ক্ষতিটা বুঝবেন। ধরো কেউ একজন রেস্টুরেন্ট ব্যবসা করতে চায় বা অন্য কোনো একটা ব্যবসা করতে চায়, সে যে ব্যবসাটা করতে চায় সেই ব্যবসায় তার যে মুনাফার ফরকাস্ট ছিল, আমরা ধরে নিলাম সে ধারণা করতেছে যে আগামী 5 বছর সে প্রত্যেক বছর 5 লক্ষ টাকা করে লাভ করবে। এখন এই 5 লক্ষ টাকা করে যে প্রত্যেক বছর লাভ করতে পারবে, সেটা হচ্ছে তার একটা এস্টিমেশন বা ধারণা। এখন যদি 5 লক্ষ টাকা থেকে লাভ কম হয় ভবিষ্যতে, সেটা হচ্ছে ঝুঁকি। কম হওয়ার যে সম্ভাবনা, সেটা ঝুঁকি। আবার যদি 5 লক্ষ টাকার চেয়ে বেশি হয়ে যায়, সেটাও এই চ্যাপ্টারের আলোচনায় ঝুঁকি হিসেবে বিবেচিত হবে। আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আয়। আমরা যেটা বলতেছিলাম সেটা ছিল যে আয়ের হার নির্ধারণ করার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আয় যেটা আছে সেটা আয় বা রিটার্ন যেটা আছে সেটা দুইটা অংশ হবে। একটা হচ্ছে মূলধনী আয় বা লাভ, আর একটা হচ্ছে
মুনাফা জাতীয় আয় বা লাভ। দুইটার মধ্যে পার্থক্য কি আমরা একটা সাধারণ উদাহরণ দেওয়ার চিন্তা করি। ধরো কোনো একজন ব্যক্তি সে 40 লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনলো। আমরা ধরে নিলাম সে একটা ফ্ল্যাট কিনলো। এই ফ্ল্যাটের ক্রয় মূল্য হচ্ছে 40 লক্ষ টাকা। যে ব্যক্তি ফ্ল্যাটটা কি ক্রয় করেছে তার আমরা ধরে নিই যে তার নিজস্ব থাকার জায়গা আছে, অন্য কোথাও সে থাকতে পারবে। এখন এর জন্য সে যেহেতু এই বিনিয়োগটা করে ফেলছে, এখন সে বিনিয়োগটা মানে এই সম্পত্তিটা সে নিজে ভোগ করতেছে না, সে এটা ভাড়া দিয়ে রাখছে এবং ভাড়ার বিনিময়ে প্রত্যেক বছর সে 10,000 টাকা করে ভাড়া পায়। তাহলে ভাড়া মূল্য প্রত্যেক বছর ভাড়া বাবদ তার ইনকাম হয় 10,000 টাকা প্রতি মাসে। প্রতি মাসে তার ইনকাম হচ্ছে 10,000 টাকা। এখন এইভাবে চলতেছে তার কাছে, আমরা আলোচনা সিম্পল করার জন্য আমরা ধরে নিচ্ছি 1 বছর পরে সে মনে হলো যে তার কাছে এই ফ্ল্যাটটা তার কাছে রাখা যৌক্তিক হবে না। এই ফ্ল্যাটটা যদি তার টাকাটা বেশি জরুরি প্রয়োজন, এবং সে অনেক সৌভাগ্যবান যে এমন একজন ক্রেতা পাইলো যে আর্থিক অবস্থা বা অন্য কোনো পরিস্থিতি চেঞ্জের কারণে সে এখন ওই ফ্ল্যাটটা বাজারে 45 লক্ষ টাকায় সে বিক্রি করতে পারলো। তার মানে 1 বছর পর সে ফ্ল্যাটটা বিক্রয় করে দিয়েছে 45 লক্ষ টাকায়। 45 লক্ষ টাকায় বিক্রয় করে দিয়েছে। এখন আমরা যদি আয় কত টাকা হবে সেটা চিন্তা করি, তাহলে আমরা দেখতেছি যে ফ্ল্যাট ক্রয় কেনা বেচার মাধ্যমে সে লাভ করছে 5 লক্ষ টাকা। তাহলে আমরা আয়ের কথা চিন্তা করলে সে কেনা বেচার মধ্যে 45 লক্ষ টাকায় বিক্রয় করেছে, ক্রয় ছিল 40 লক্ষ টাকা। এই দুইটার যে ব্যবধান, এই দুইটার ব্যবধান 5 লক্ষ টাকা। কেনা বেচার মধ্যে যে 5 লক্ষ টাকা, সে 5 লক্ষ টাকা আয় করেছে। আর প্রত্যেক মাসে 10,000 করে ভাড়া দিয়ে সে 12 মাসে টোটাল 1,20,000 টাকা আয় করেছে। তাহলে তার টোটাল ইনকাম হচ্ছে 5 লক্ষ টাকা যোগ 1,20,000 টাকা, সর্বমোট 6,20,000 টাকা। এই 6,20,000 টাকা হচ্ছে তার ফ্ল্যাট 40 লক্ষ টাকা ক্রয়ের 1 বছরের সর্বমোট আয়। এই আয়ের দুইটা অংশ আছে। এই অংশটাকে বলা হচ্ছে মূলধনী আয়। কেন? কারণ এখানে সে আয়টা সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে আয় অর্জন করেছে, সেটাকে বলে মূলধনী আয়। আর প্রত্যেক মাসে ভাড়া বাবদ যে ইনকাম করেছে সেই ইনকামটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। তাহলে আয়ের যে ইনকামটা হয় সে পার্টটা দুইটা পার্ট, একটা হচ্ছে মূলধনী আয়, মুনাফা জাতীয় আয়। মূলধনী আয় হচ্ছে সম্পত্তির মূল কেনা বেচার মাধ্যমে যে লাভটা হয় সেই লাভটা হচ্ছে মূলধনী আয়। আর সম্পত্তি ভাড়া বা বিনিয়োগের মাধ্যমে যে ইনকামটা হয় সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। ঝুঁকি ও মুনাফার চ্যাপ্টারে আমরা সাধারণত সিকিউরিটি ক্রয় বিক্রয়ের যে আয় ব্যয়গুলো হয় সেই আয় ব্যয়গুলোর কথা আমরা বিবেচনা করব। সিকিউরিটি আয় ব্যয়ের ক্ষেত্রেও আমরা একইভাবে বিবেচনা করব। এখানে আয় হচ্ছে সিকিউরিটি আয় ব্যয়ের ক্ষেত্রে আয় হবে মূলধন জাতীয় আয় এবং মুনাফা জাতীয় আয় যেটা আছে সেটা সমষ্টি। মূলধন জাতীয় আয় হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এটাকে P1 মাইনাস P0 এভাবে প্রকাশ করা হয়। আর মুনাফা বা লভ্যাংশকে প্রকাশ করা হয় D1 দ্বারা। এখানে P1 হচ্ছে সিকিউরিটির বিক্রয় মূল্য, P0 হচ্ছে সিকিউরিটির ক্রয় মূল্য বা বিনিয়োগ, এবং D1 এটা হচ্ছে লভ্যাংশ। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র আমরা পাইতে পারি, আয় বা রিটার্ন, এটা হচ্ছে মূলধনী আয় যোগ মুনাফা জাতীয় আয়, P1 মাইনাস P0 প্লাস D1। এখানে P1 হচ্ছে সিকিউরিটি বিক্রয় মূল্য বা বছর শেষের মূল্য, P0 হচ্ছে সিকিউরিটি ক্রয় মূল্য বা বছরের শুরুতে মূল্য, এবং P1 হচ্ছে লভ্যাংশ। মাঝে মধ্যে পরীক্ষায় আয়ের হার বের করতে বলে। আমরা যে উদাহরণটা দিলাম সেই উদাহরণের মধ্যে আমরা বলেছিলাম 40 লক্ষ টাকা দিয়ে সে সিকিউরিটি ক্রয় করেছে। সেই সিকিউরিটি এই 40 লক্ষ টাকা সিকিউরিটি তার বিল্ডিং এর জন্য সে 1 বছর পর এটা বিক্রয় করেছে 45 লক্ষ টাকা, এবং ওই সময় সে 1,20,000 টাকা মুনাফা অর্জন করেছে। এবং সব মিলিয়ে তার মুনাফা হয়েছিল 6,20,000 টাকা। P1 মাইনাস P0 প্লাসের হচ্ছে D1। এই সবগুলো মিলিয়ে
তার 45 লক্ষ টাকা দিয়ে সে সম্পত্তি বিক্রয় করেছে, এটার ক্রয় মূল্য ছিল 40 লক্ষ টাকা এবং এটার ভাড়া বাবদ তার ইনকাম হয়েছে 1,20,000 টাকা। এই যে টাকাটা বের হয়েছে এটাকে ভাগ করতে হবে তার বিনিয়োগ বা P0 দ্বারা। P0 ছিল কত টাকা? 40 লক্ষ টাকা। বিনিয়োগ বা P0 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমরা যে পার্সেন্টেজটা পাবো সেই পার্সেন্টেজটা হচ্ছে মূলত আয়ের হার বা পার্সেন্টেজ অফ রিটার্ন। আমরা যে উদাহরণটা আমরা এখানে সেট করেছি সেই উদাহরণে 45 লক্ষ টাকা থেকে 40 লক্ষ টাকা আমরা মাইনাস করব, মাইনাস করে এটাকে ভাগ করব, তার সাথে আরো 1,20,000 টাকা যোগ করব, 6,20,000 টাকা হবে। এটাকে ভাগ করব 40 লক্ষ দ্বারা, ভাগ করলে এটা আনসার হয় 15.15%। অর্থাৎ যে বিল্ডিং এ উনি বিনিয়োগ করেছে সেই বিল্ডিং হতে তার মোট প্রাপ্তি বা আয়ের পার্সেন্টেজ হচ্ছে 15.15%। এই হচ্ছে আমাদের 1 নম্বর যে সূত্রটা, আয় এবং আয়ের হার বের করার জন্য সূত্র। ওকে, আমরা একটা উদাহরণ লিখি। রবিন কোম্পানি এক্স লিমিটেড ও ওয়াই লিমিটেডের সিকিউরিটিতে বিনিয়োগ করতে চায়। রবিন কোম্পানি এক্স লিমিটেড এবং ওয়াই লিমিটেড সিকিউরিটি বিনিয়োগ করতে চায়। সে কি করছে? এক্স লিমিটেডের যে শেয়ারগুলো ছিল সেই শেয়ারগুলো বাজার থেকে ক্রয় করা হয়েছে 90.75 টাকায় এবং ওয়াই লিমিটেডের শেয়ার 55.33 টাকায় ক্রয় করা হয়। কোম্পানি কি করছে? দ্বিতীয় বিনিয়োগ করতে চায়। সে বিনিয়োগ করতে গিয়ে এক্স লিমিটেডের শেয়ার কিনছে 90.75 টাকায় এবং ওয়াই লিমিটেডের শেয়ার ক্রয় করেছে সে 55.33 টাকায়। উক্ত বছরে, সংশ্লিষ্ট বছরে এক্স লিমিটেড কোনো লভ্যাংশ প্রদান করেনি, কিন্তু ওয়াই লিমিটেড 1.09 টাকা লভ্যাংশ প্রদান করেছে। এক্স লিমিটেড কোনো লভ্যাংশ দেয় না, কিন্তু ওয়াই লিমিটেড লভ্যাংশ দিয়েছে 1 টাকা 9 পয়সা। বছর শেষে এক্স লিমিটেডের শেয়ারের মূল্য 52.84 টাকা এবং ওয়াই লিমিটেডের শেয়ারের মূল্য বছর শেষে এক্স লিমিটেডের শেয়ারের মূল্য হচ্ছে 210.73 টাকা, 217.73 টাকা আর ওয়াই লিমিটেডের 52.84 টাকা। এই হচ্ছে আমাদের উদ্দীপকে কি বলা আছে যে রবিন কোম্পানি এক্স লিমিটেড এবং ওয়াই লিমিটেডের সিকিউরিটিতে বিনিয়োগ করতে চায়। এক্স লিমিটেডের শেয়ারের মূল্য হচ্ছে 90.75 টাকা এবং ওয়াই লিমিটেডের যে শেয়ার আছে সেটা বিনিয়োগ হচ্ছে 55.33 টাকা। উক্ত বছরে এক্স লিমিটেড কোনো লভ্যাংশ প্রদান করেনি, কিন্তু ওয়াই লিমিটেড লভ্যাংশ প্রদান করেছে। বছর শেষে তাদের মূল্য এগুলো দেওয়া আছে। এখন এটার উপর ভিত্তি করে আমরা যদি আয় বের করতে চাই, মোট আয়, সেটা হচ্ছে আমাদের সূত্রটা হবে, এটার সলিউশনটা যদি আমরা করতে চাই, এটার বের করার সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য
যোগ লভ্যাংশ, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য যোগ লভ্যাংশ। বিক্রয় মূল্য হতে ক্রয় মূল্য বাদ দিয়ে আমরা লভ্যাংশ বের করব। এখানে এক্স লিমিটেডের আয় যদি আমরা বের করতে চাই, এক্স লিমিটেডের বিক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে? এক্স লিমিটেড দেখো সে শেয়ার বিক্রয় করেছে 217.73 টাকা, তার ক্রয় মূল্য ছিল মাত্র 90.75 টাকা, অর্থাৎ সে কেনা বেচার মাধ্যমে লাভ করবে, কিন্তু কোনো লভ্যাংশ কোম্পানি প্রদান করেনি। যদি লভ্যাংশ প্রদান না করে তাহলে 217.73 টাকা হইতে 90.75 টাকা আমরা মাইনাস করব, আনসার হয় 126.98 টাকা। এটা হচ্ছে কোম্পানির মোট আয়। যদি বলে এক্স লিমিটেড এর আয়ের হার কত, তাহলে আয়ের হার বের করার জন্য P1 মাইনাস P0 প্লাস D1 ডিভাইডেড বাই P0 ইনটু 100 এই সূত্র ব্যবহার করব। এখানে P1 হচ্ছে বছরের শেষে শেয়ারের মূল্য 217.73 টাকা, ক্রয় মূল্য 90.75 টাকা প্লাস লভ্যাংশ 0 ডিভাইডেড বাই উক্ত সিকিউরিটির যে ক্রয় মূল্য 90.75 টাকা, এটাকে আমরা গুণ করব 100 টাকা দিয়ে। 217.73 থেকে 90.75 বাদ দিলে বের হয় 126.98 টাকা। এটাকে আমরা বিনিয়োগ দ্বারা যদি আমরা ভাগ করি, ভাগ করে যদি 100 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাই 139.92 টাকা সে লাভ, 92 টাকা না, এখানে পার্সেন্ট হবে। অর্থাৎ তার সিকিউরিটির যে বিনিয়োগটা ছিল, সিকিউরিটির মূল্য এখানে অনেক বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে তার সিকিউরিটির যে পার্সেন্টেজ অনেক বেশি হয়েছে, 139% তার লাভ হয়েছে। এখন যদি ওয়াই লিমিটেডের শেয়ারে আমরা যাই, আমরা যদি ওয়াই লিমিটেডের আয় বের করতে চাই, ওয়াই লিমিটেডের যে সংশ্লিষ্ট তথ্যগুলো আছে, তথ্যগুলো আমরা দেখি। ওয়াই লিমিটেডের আমাদের যে সূত্র কিন্তু চেঞ্জ হবে না, P1 মাইনাস P0 প্লাস D1। ওয়াই লিমিটেডের বছর শেষে বিক্রয় মূল্য ছিল 52.84 টাকা, ক্রয় মূল্য ছিল 55.33 টাকা প্লাস তার D1 বা লভ্যাংশ ছিল, লভ্যাংশ প্রদান করেছে 1.09 টাকা। এখানে শেয়ার কেনা বেচার ফলে তার বা শেয়ারের মূল্যের ওঠানামার কারণে তার 2 টাকা 49 পয়সা ক্ষতি হয়েছে, আর লভ্যাংশ বাবদ 1 টাকা 9 পয়সা ইনকাম হয়েছে। তো এটা যদি আমরা যোগ বিয়োগ করতে চাই, তাহলে দিন শেষে আমরা পাই তার 1 টাকা 40 পয়সা লাভ হয়েছে। যদিও সে লভ্যাংশ পেয়েছে কিন্তু ক্ষতি বেশি হয়ে গেছে, এর জন্য বেসিক্যালি তার ক্ষতি হয়েছে 1 টাকা 40 পয়সা। এখানে হচ্ছে তার ক্ষতি। এখন এই ক্ষতিটা শতকরা কত পার্সেন্ট? শতকরা কত পার্সেন্ট জানতে চাইলে P1 মাইনাস P0 প্লাস D1 ডিভাইডেড বাই P0 গুণন 100। P1 মাইনাস P0 হচ্ছে 52.84 মাইনাস 55.33 ক্রয় মূল্য, তার সাথে 1 টাকা 9 পয়সা হচ্ছে লভ্যাংশ, এটাকে ভাগ করতে হবে তার বিনিয়োগ 55.33 দ্বারা গুণ করে 100 দ্বারা যদি আমরা গুণ করি, 52.84 থেকে 55.33 বাদ দিলে মাইনাসের 2.49, তার সাথে 1.09 গুণ দিলে 1 টাকা 40 পয়সা, তাকে আমরা ভাগ করব 55.3% দ্বারা। তাহলে आंसर হয় আমার মাইনাসের 2.53%, অর্থাৎ এই সিকিউরিটি হতে তার 2.53% তার লোকসান হয়েছে। এই যেটা বের করলাম সেটা হচ্ছে তার সিকিউরিটি প্রত্যাশিত আয়ের হার বের করার নিয়ম। আমরা এ পর্যন্তই আজকে এই ভিডিওটা সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।